আসসালামু আলাইকুম। আজকে আমি আমার কয়েকটা অভিজ্ঞতার আলোকে এমন কিছু কথা বলতে চাই যেটা সচরাচর আসলে আমাদের সমাজে এই বিষয় নিয়ে কথাবার্তা বলা হয় না। প্রথম যেটা বলতে চাচ্ছি সেটা হলো, ছোটবেলা থেকেই আমরা আমাদের সন্তানদেরকে সঞ্চয় করাটা শেখাই। আমার মনে পড়ে যে স্কুলে যখন যেতাম তখন আমার আব্বা আম্মা তারা কিছু টাকা দিতেন এবং বলতেন এটা যে সব টাকা খরচ করিও না, এখান থেকে যতটুকু সম্ভব তুমি সঞ্চয় করো। ঠিক একইভাবে যখন আমি মেসে থাকতাম তখন আমার আব্বা মানে মাসের যে টাকাটা দিতেন সাথে অবশিষ্ট আরও কিছু টাকা দিতেন। তো বলতেন যে এটা দিয়ে তুমি দুইটা জিনিস শিখতে পারো, এই অতিরিক্ত টাকাটা দিয়ে। সেটা হলো তুমি সঞ্চয় করাটাও শিখতে পারো এবং খরচ করাটাও শিখতে পারো। তো আমি মাস শেষে দেখবো যে তুমি কোনটা করতেছো। তা আমার আব্বা এটা প্রতি মাস শেষে এটা জানতে চাইতেন যে আমি ওই অতিরিক্ত টাকা, হিসাবের যে অতিরিক্ত টাকা, এটা দিয়ে আমি কি করছি। আমি অবশ্য কখনো বই কিনতাম, কখনো সেভ করতাম, ব্যাংকে রাখতাম আর কি। তো এইভাবে আসলে দুইটা জিনিসই করা যায়। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সমাজে যে জিনিসটা অনুপস্থিত সেইটা হলো বিনিয়োগ শেখানো। আমরা আমাদের সন্তানদেরকে বিনিয়োগ শেখাই না। আমাদের মা বাবারা ছোটবেলা থেকে সন্তানদেরকে সঞ্চয় করতে যতটা উৎসাহ যোগান, বিনিয়োগ করতে সেই উৎসাহটা আমাদের এখানে দেখা যায় না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর বিনিয়োগ যদি একটা মানুষ না জানে তাহলে দেখা যায় যে সঞ্চয়ে আমরা যদি কোনো ব্যাংকে সঞ্চয় করি সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই ইনফ্লেশন রেটটা কাভার করে না, ইনফ্লেশনকে বিট করতে পারে না ব্যাংকের যে রিটার্ন। তো তাতে কি হয়, আলটিমেটলি হয়তো আমরা দেখতেছি যে টাকার অঙ্কে টাকা বাড়ে, কিন্তু ইনফ্লেশনের কারণে টাকার যে ক্রয় ক্ষমতা সেটা তো কমে যায়। তো এই কারণে দেখা যায় যে টাকার যে প্রকৃত ক্রয় ক্ষমতা সেটা কমে যাওয়ার কারণে টাকা বাড়লেও অ্যাকচুয়ালি এটাতে একজন মানুষ সে বেনিফিটেড সেইভাবে হইতে পারে না। এজন্য আমাদের সবার উচিত যেটা, যে আমাদের সন্তানদেরকে আমরা চেষ্টা করব তাদেরকে যাতে আমরা বিনিয়োগ করা শেখাই, সে যাতে বিনিয়োগ করাটা শিখতে ছোটবেলা থেকে উৎসাহী হয়। এইটা হলো 1 নম্বর ইস্যু। 2 নম্বর ইস্যু হইল যে কম্পাউন্ডিংটা শেখানো। ছোটবেলা থেকেই আমরা আমাদের সন্তানদেরকে বিভিন্ন রকম গণিত শেখাই, ইংরেজি শেখাই, ধর্মীয় বিষয় আশয় শেখাই। তো কম্পাউন্ডিংয়ের যে গণিত, চক্রবৃদ্ধির যে গণিতটা, এটা আমরা সাধারণত ক্লাস 3-4 পড়ি। আমার যেটা মনে আছে যে আমি সম্ভবত ক্লাস 3 অথবা 4, এখন ঠিক মনে নাই, 3 বা 4 এইরকমই হবে। তো এই ক্লাসে আমরা পড়েছি। এটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন কি এইটা স্কুলেও পড়ানো হয় না, বা স্কুলের টিচাররাও বলেন না, বা এখন বলেন কিনা জানি না, আমার সময় আমি শুনি নাই, বা বাড়িতে মা বাবার কাছেও এটা আমরা শিখি নাই। অ্যাকচুয়ালি কম্পাউন্ডিংটাকে বিজ্ঞানী আইনস্টাইন বলছেন যে বিশ্বে 8ম আশ্চর্য বলে যদি কিছু থেকে থাকে সেইটা হলো কম্পাউন্ডিং। তো কম্পাউন্ডিংটা তিনি আরও একটা কথা বলছেন যে এটা শক্তি সম্পর্কে জানে সে এটার সুবিধা নেয়, আর যে এর শক্তি সম্পর্কে জানে না এর জন্য তাকে চড়া মাসুল গুনতে হয়। আমরা যদি এই কম্পাউন্ডিংটা কাজ করে হচ্ছে একটা মানুষের, কম্পাউন্ডিংটা কাজ করতে সময় লাগে, একটা টাইম বিং পরে সে কম্পাউন্ডিংয়ের যে ফলাফল এটা আমরা দেখতে পাই। তো এই জন্য এর সুবিধাটা একজন মানুষ নিতে পারে যত আগে থেকে যে শুরু করবে তত আগে থেকে সে এটা সুবিধাটা পাবে। এটা হলো আমি বিনিয়োগের ক্ষেত্রে কথাটা বলছি, যে যদি আমরা ওয়ারেন বাফেটের জীবনের দিকে লক্ষ্য করি দেখব যে তার শেষ জীবনে এসে তার কিন্তু এই প্রতি বছর ওনার যে স্টক মার্কেটে যে ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টের রিটার্ন থেকে কিন্তু প্রতি বছর একটা হিউজ অ্যামাউন্ট উনি মুনাফা জেনারেট করতে মুনাফা পান। সেটা আবার উনি আবার ফার্দার ইনভেস্ট করেন, সেখান থেকে আবার মুনাফা জেনারেট হয়। তো এইভাবে হতে হতেই কিন্তু ওনার সম্পদটা আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তো এই জন্য কম্পাউন্ডিংয়ের যদি সুবিধাটা আমরা পেতে চাই তাহলে আমাদেরকে আর্লি লাইফে শুরু করতে হবে, যেইটা ব্যাপারে আমাদের সমাজে তেমন কোনো আলোচনা
আমরা দৃশ্যমানভাবে এরকম বড় ধরনের কোনো ইয়েতে চোখে পড়ে না। তো আমি এই জন্য দ্বিতীয় যে পয়েন্টটা বলতে চাচ্ছি যে কম্পাউন্ডিং আমরা শুধু গণিতটা বাচ্চাদেরকে শেখাচ্ছি বা স্কুলে শেখানো হচ্ছে, কিন্তু রিয়েল লাইফে এটা রেপ্লিকেশন কি এটাও আমাদের সন্তানদেরকে শেখানো দরকার। এটা শুধু টাকার ক্ষেত্রে না বা বিনিয়োগের ক্ষেত্রে না, আপনি যদি মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে কম্পাউন্ডিং এর কিন্তু একটা ইফেক্ট আছে। সেটা আপনি শরীর চর্চার কথাও বলতে পারেন, খাদ্যাভ্যাসের কথাও বলতে পারেন, জ্ঞান চর্চার ক্ষেত্রেও বলতে পারেন। এটা প্রত্যেকটা ক্ষেত্রেই কম্পাউন্ডিং এর ইফেক্টটা কিন্তু লক্ষণীয়। এই জন্য বাচ্চাদেরকে এটা শেখানোটা খুবই জরুরি। সব শেষে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ফাইন্যান্সিয়াল লিটারেসিটা আমাদের সমাজে এটা নিয়ে খুব বেশি একটা আলোচনা নাই। আমাদের মাতা পিতারা তারা স্কুলে পাঠানোর ব্যাপারে, বাচ্চাদেরকে ভালো একটা স্কুলে পাঠানোর ব্যাপারে যতটা উৎসাহী বা তাদের ভালো রেজাল্টের ব্যাপারে যতটা তারা মানে উদ্বিগ্ন, বাচ্চার রেজাল্ট ভালো হচ্ছে কিনা, সে কোচিংয়ে গেল কিনা, সে ঠিক মতো স্কুল যাচ্ছে কিনা, তারপরে আবার স্কুল থেকে এসে হোমওয়ার্ক করতেছে কিনা, এইসব ব্যাপারে আমাদের অভিভাবকদের মধ্যে যতটা উদ্বেগ উৎকণ্ঠা লক্ষ্য করা যায়, তো একটা সন্তানের মধ্যে তার মানি ম্যানেজমেন্ট স্কিল সে মানে গড়ে উঠতেছে কিনা, সে তার মানে ব্যক্তিগত জীবনে যখন সে পড়ালেখা শেষ করে সে কর্মজীবনে প্রবেশ করবে, সেই সময়ে সে তার ফাইন্যান্সিয়াল লাইফটাকে সে কিভাবে ম্যানেজ করবে, এটা নিয়ে কিন্তু আমাদের অভিভাবকদের মধ্যে এরকম উদ্বেগ উৎকণ্ঠা নাই। একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে মানি ম্যানেজমেন্ট এটা কিন্তু খুবই জরুরি একটা স্কিল। এই স্কিলটা আমরা যত আগে থেকে শিখতে পারবো এটা আমাদের জন্য ততটাই উপকার। আপনি দেখেন যে যেই স্কিল আমরা ছোটবেলায় শিখি, আর কিছু স্কিল আছে যেটা আমাদেরকে ছোটবেলাতেই শিখতে হয়। যেমন ধরেন একটা ভাত খাওয়ার অভ্যাসের কথাই বলি, যে এটা আমরা মানে হাত দিয়ে যে ভাত খেতে হয়, আমরা হাত দিয়ে ভাত খাই। আমি আমার নিকটাত্মীয়দের মধ্যেই দেখছি যে অনেক বড় বয়সেও মানে নিজের হাত দিয়ে বা নিজের মানে খাবারটাকে সে নিজে প্রসেস করে টেবিল থেকে যে নিয়ে নিজের প্লেটে উঠাই নিয়ে খাবে, মানে এইরকম মানসিকতা তার মধ্যে নাই। কিন্তু দেখেন আবার অনেক পরিবারে রয়েছে যে ছোট বাচ্চারাও সে নিজের খাবারটা নিজে নিয়ে খাচ্ছে, নিজের হাত দিয়ে খাচ্ছে, আরো আনুষঙ্গিক কাজকর্ম সে তার মানে মাকে হেল্প করতেছে, বাবার কাজে হেল্প করতেছে। এটা কিন্তু আপনার আশপাশে আপনি তাকাইলে আপনি দেখতে পারবেন। তো এই স্কিলটা তার ফ্যামিলি তাকে কিন্তু দিয়েছে। একটা জিনিস আমাদেরকে মনে রাখা দরকার, সেটা হলো যে পরিবারটাই হচ্ছে প্রথম বিদ্যালয় একটা শিশুর। তো আর মানে মা বাবার কাছে যদি বা পরিবার থেকে যদি এই স্কিলগুলো সে না শিখে বা তার স্কুল থেকে না শিখে, তাহলে কিন্তু বড় হয়ে এই স্কিলগুলো অনেক সময় রপ্ত করাটা কঠিন হয়ে যায় বা তার মধ্যে সেই উৎসাহ বা উদ্যম থাকে না। আপনি যদি তাকে শেখাতে চান বা তাকে কিছু বলতে চান, সে উল্টা রিয়াক্ট করে। এই জন্য আমাদের সন্তানদের যে আমরা মানে ভালো ভবিষ্যৎ কামনা করি, এর আলটিমেট তো উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক মা বাবাই চাচ্ছেন যে তার বাচ্চাটা যাতে তার ফাইন্যান্সিয়াল ফিউচারটা বেটার হয়, সে যাতে একটু স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে, একটু আরামদায়ক জীবনযাপন করতে পারে। তো তাহলে তাকে ফাইন্যান্সিয়াল লিটারেসিটা, মানি ম্যানেজমেন্ট স্কিলটা আপনি শিখাচ্ছেন না কেন? এটা কিন্তু খুবই জরুরি। আমাদের যেসব অভিভাবক তাদের বাচ্চাদেরকে এটা শেখাচ্ছেন না, আমার মনে হয় যে তারা খুব বড় একটা জিনিস মিস করে যাচ্ছেন। এটার ইফেক্ট হয়তো একটা পর্যায়ে গিয়ে তার লাইফে পড়বে, যখন আমরা এটাকে মানে রিকভার করার মতো কোনো ওয়ে থাকবে না। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে সবার উচিত, প্রত্যেক মা বাবারই উচিত সন্তানদেরকে এই স্কিলটা ছোটবেলা থেকেই শেখানো। আমাদের সমাজে তো টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলাটাকে অনেক নেতিবাচকভাবে দেখা হয়। ছোটবেলায় আমরা দেখেছি যে টাকা পয়সা নিয়ে এটা তো বড়দের ব্যাপার, এইভাবে বলা হইতো যে ছোটরা কেন টাকা পয়সা নিয়ে কথা বলবে। আবার অনেক সময় টাকার কথা বললে আমাদেরকে ভয় দেখানো হয়তো, এই যে পুলিশ ধরবে। ঠিক আছে, এই বিষয়গুলা আমাদের, এই নেতিবাচক বিষয়গুলা যাতে আস্তে আস্তে এখান থেকে আমরা বের হয়ে আসতে পারি, এই বিষয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করা উচিত। তাহলে আলটিমেটলি যেটা হবে,
আমরা যদি আমাদের সন্তানদেরকে মানি ম্যানেজমেন্ট স্কিলটা ছোট থেকে শেখাইতে পারি, তাহলে তাদের ফাইন্যান্সিয়াল লাইফটা গোছানো হবে। অনেক বড় মানুষ আমরা যারা এখন মানে কর্মক্ষেত্রে আছি, আমি তো দেখি যে অনেকের কিন্তু ফাইন্যান্সিয়াল লাইফটা ওইরকম গোছানো না, ডিসিপ্লিন না, এবং অনেকের ফাইন্যান্সিয়াল অবস্থা এতটাই ভালনারেবল যে মানে এটা অকল্পনীয়। এই জন্য এইসব জায়গা থেকে যদি আমরা বের হইতে চাই, অবশ্যই আমাদেরকে মানি ম্যানেজমেন্ট স্কিলটা সন্তানদেরকে ছোট থেকেই শেখাতে হবে। তো আমি যে কয়েকটা কথা বললাম, আশা করি যে এই কথাগুলো আপনারা আপনার বন্ধুদের সাথে, সারাউন্ডিংস বা আত্মীয় স্বজন আপনার প্রয়োজন মনে করলে শেয়ার করবেন। আশা করি আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।